আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। টেকটক বাংলায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন টেকনোলজি অথবা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতে। এর আগে অনেক ভিডিওতে আমরা প্রোগ্রামিং কি, কেন দরকার, কিভাবে কাজ করে, বিশেষ করে সি প্রোগ্রামিং এর অনেক ভিডিও অথবা জাভা যে অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট সেটা নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে একদম সরাসরি জাভার প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা পাশেই দেখতে পাচ্ছি, আমরা বলছি যে জাভা এটা কি আসলে কঠিন নাকি সহজ। এবং যারা অলরেডি সি প্রোগ্রামিং শিখে ফেলছে তাদের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে জাভা যে প্রোগ্রামিংটা আছে সেটা আমাদের আগে শেখা দরকার ছিল, নাকি আমাদের সি আগে শেখা দরকার ছিল, বা কোন প্রোগ্রামিংটা দিয়ে আমরা শুরু করব। জাভা কি খুব কঠিন নাকি জাভা খুব সহজ। যাই হোক, প্রথমে বলে রাখি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারি। কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমি খুব ভালো করে শিখি তাহলে অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 50% আমার শেখা শেষ। অর্থাৎ তোমরা যদি যারা সি প্রোগ্রামিং শিখে ফেলছো তাদেরকে আমরা বলতে পারি যে তোমরা কিন্তু জাভার 50% শিখে ফেলছো। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু নাম একটু, আগে যদি আমরা এ বলতাম এখন আমাদের বি বলতে হবে। যেরকম আগে সিতে আমরা যেটাকে আমরা ফাংশন বলতাম, জাভাতে আসে আমরা সেটাকে মেথড বলবো। এই হচ্ছে ডিফারেন্স। আর আমরা যেরকম আইডি হিসেবে কোড ব্লকস ব্যবহার করতাম, এখন হচ্ছে নেটবিনস ব্যবহার করবো। নেটবিনসের মধ্যে সব কিছু ইন্টিগ্রেটেড আছে, জেডিকে জেআরই এগুলো সব কিছু আছে। জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কি, জিআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জিআরই থাকাতেই হচ্ছে আমার জাভা প্রোগ্রামটা রান করে সে আমাকে আউটপুট দেখাইতে পারে। তো সব কিছু আমাদের একসাথে ইন্টিগ্রেটেড করে আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে নেটবিনস। নেটবিনসকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে আমরা নেটবিনস চালু করে ফেলি। তো এই হচ্ছে আমাদের নেটবিনস চালু হয়ে যাচ্ছে। নেটবিনস চালু হলে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে চলে যাব। এর মাঝে আমরা আলোচনা করি হচ্ছে জাভা কি সহজ নাকি কঠিন। জাভা আসলে আমরা যারা মানুষ আমাদের জন্য কিন্তু জাভা সহজ। কেন সহজ? যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আসলে তিন ভাগে ভাগ করা হয়েছে: হাই লেভেল, মিড লেভেল এবং শেষেরটা যথারীতি লো লেভেল। এবং এই ভাগটা যেহেতু মানুষরা করছে, তাহলে মানুষ যেটা ভালো বুঝে সেটাকে তারা হাই লেভেল বলছে, এবং যেটা কম বুঝে সেটাকে আমরা লো লেভেল বলছি। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কারা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এই জাভা। অর্থাৎ জাভা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মানুষ যারা আছে তারা খুব তাড়াতাড়ি পড়ে বুঝতে পারে। অন্যদিকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কারা? লো লেভেল হচ্ছে যারা মেশিন। মেশিন বলতে হচ্ছে এই যে কম্পিউটার টম্পিউটার এইসব, যারা যেটা যেটা বুঝতে পারে সেটাকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বাইনারি কোডের খুব কাছাকাছি, 0101 টাইপের। আচ্ছা, যাই হোক, জাভাকে কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ হচ্ছে জাভার প্রোগ্রামগুলো বা কোডগুলো এমনভাবে লেখা হয় যেন এটা পড়ে আমরা প্রোগ্রামটাতে আসলে কি বলতে চাচ্ছে সেটা পড়েই বুঝে ফেলতে পারি, ঠিক আছে? এবং সেটাকে হাই লেভেল এর এর মান সম্মান যেন হাই লেভেলই থাকে, এই জন্য আমাদের যেটা করতে হবে, জাভার যখন আমরা কোনো কিছু নাম দিব, নাম দেওয়ার সময় সেটাকে রিডেবল নাম দিতে হবে যেন পড়ে বুঝতে পারি। আগে যেরকম সিতে একটা ভেরিয়েবলের নাম আমরা এ বি সি এরকম দিয়ে দিছি, এখন সেটা দেয়া যাবে না। যেমন এখন যদি দুইটা স্টুডেন্টের নাম্বার আমরা যোগ করতে চাই, তাহলে আমাদের বলতে হবে স্টুডেন্ট মার্কস 1, স্টুডেন্ট মার্কস 2, মানে স্টুডেন্ট নাম্বার যে যার নাম এক নাম্বার স্টুডেন্টের নাম্বার নাম্বার আর 2 নাম্বার স্টুডেন্টের নাম্বার। এখন স্টুডেন্ট মার্কস, এইটা তো আলাদা আলাদা শব্দ, এখন শব্দের মাঝখানে আবার স্পেস দেওয়া যাবে না। স্পেস না দিয়ে যেটা করতে হবে, দুইটা শব্দ পাশাপাশি লিখতে হবে। এবং পাশাপাশি লিখলে সেটা অনেকটা পাসওয়ার্ড টাইপের হয়ে যাবে, পরে কিছু বোঝা যাবে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখতে হবে। এখন একটু পরে যখন আমরা নাম দিব, সেটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কেন আমরা বা কিভাবে আমরা এই জাভাকে রিডেবল বা জাভাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করতে পারি, বা জাভা কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এতক্ষণে আমাদের নেটবিনস রেডি হয়ে গেছে। এখন নেটবিনস রেডি হওয়ার পরে আমাদের যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে নেটবিনসে আমাদের প্রজেক্ট চালু করে ফেলতে হবে। তো এই হচ্ছে, এখানে হচ্ছে নেটবিনসের প্রজেক্ট। এবং প্রজেক্ট চালু হওয়ার পরে আমাদের যেটা প্রথম কাজ,
সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা উইন্ডো ওপেন হবে যে নিউ প্রজেক্ট আমি যেটা চাচ্ছি সেটা কি ধরনের প্রজেক্ট। আমরা বলবো যে সেটা হচ্ছে জাবা, আমি একটু ঠিক করে নিই। এটা হচ্ছে আমরা প্রথম যেটা সেট করব সেটা হচ্ছে জাবা, এবং জাবার পরে যেটা সেট করব সেটা হচ্ছে জাবা অ্যাপ্লিকেশন। তারপরে আমরা চলে যাব হচ্ছে নিচে নেক্সটে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক জাভা অ্যাপ্লিকেশন টু, মানে এরকম তারা একটা নাম ঠিক করে দিছে। আমরা এই নামের উপর ডিপেন্ড না করে আমরা নিজেরা নিজেদের প্রোগ্রামের জন্য একটা নাম দিব। আমরা দিব ফার্স্ট জাভা, আমাদের যেহেতু ফার্স্ট জাভা ল্যাব, ঠিক আছে। এবং এই নামটা দেওয়ার জন্য প্রজেক্টের নামটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবং নাম দেওয়ার নির্দিষ্ট কিছু বিষয়াদি আছে, সেটা নিয়ে আমরা একটু পরে একটু আলোচনা করব। আগে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিই, ঠিক আছে। আমরা কি বলছিলাম, জাভা ফার্স্ট জাভা ল্যাব, ঠিক আছে। ফার্স্ট জাভা ল্যাব এই নামে একটা প্রজেক্ট আমরা এখানে চালু করতে চাচ্ছি। একই সাথে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ক্রিয়েট মেইন ক্লাস। এইটা আমরা যতদিন পর্যন্ত ছোটোখাটো প্রোগ্রামার থাকবো ততদিন পর্যন্ত আমরা এটা ক্রিয়েট মেইন ক্লাসটা ক্লিক করে রাখবো। এটাতে সুবিধা হচ্ছে কি, সে আমাদেরকে একটা টেমপ্লেট রেডি করে দিবে, যে টেমপ্লেটে আগে থেকে কিছু প্রোগ্রাম লেখা থাকবে। আচ্ছা, এবং এখানে আরও কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই যে আমরা প্রোগ্রামগুলো লিখব সেগুলা কোথায় সেভ করে রাখবে সে, ঠিক আছে। আমরা যদি চাই যে আমাদের নির্দিষ্ট কোনো জায়গায়, আমাদের কোনো নির্দিষ্ট ফোল্ডারে এগুলো আমরা সেভ করে রাখতে চাই, তাহলে এখান থেকে এই ব্রাউজ থেকে সেটা চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এটা ক্লিক করা, নাম দেয়া, তারপরে হচ্ছে ফিনিশ বাটনটা প্রেস করলেই আমাদের একটা জাভা প্রজেক্ট এখানে শুরু হয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথম আহ, প্রথম উইন্ডো, যেখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা প্রজেক্ট আছে। প্রজেক্টের ভিতরে সোর্স কোড, এবং সোর্স কোডের ভিতরে প্যাকেজের ভিতরে হচ্ছে আমাদের জাভা ক্লাস। তো এই জিনিসটা প্রথমে আমাদের বুঝে ফেলতে হবে যে কোনটা কি, এটা আমাদের পরবর্তীতে সব সময় কাজে লাগবে, ঠিক আছে। এখানে কি কি আছে, একদম প্রথমে যেটা আছে উপরে, সেটা হচ্ছে আমাদের, এটাকে বলবো এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে একটা হলুদ রঙের এরকম কাটা কাটা দাগ কাটা আছে, সেটা হচ্ছে আমাদের প্যাকেজ। এবং প্যাকেজের ভিতরে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে আপাতত আমরা ক্লাস নিব, এবং এই ক্লাসের ভিতরে আমরা কাজ করতে থাকবো। তো এইটা হচ্ছে এই জিনিসটা আমরা সবসময় বাম পাশে এখানে প্রজেক্টে ক্লিক করলে, অথবা উইন্ডো থেকে, এটা যদি না থাকে উইন্ডো থেকে আমরা প্রজেক্ট যদি নিয়ে নিই, তাহলে এটা আমরা সবসময় আমাদের বাম পাশে এই ইনফরমেশনগুলো পাবো। আমরা যখন একাধিক ক্লাস নিয়ে কাজ করব তখন দেখা যাবে এই জিনিসটা আমাদের দরকার হবে, ঠিক আছে। তো আমরা কিভাবে একটি জাভার প্রজেক্ট ওপেন করতে পারবো, ওপেন করার সময় আমরা কিভাবে নাম দিব, নাম দেওয়ার সময় আমরা মেইন ক্লাসটা চাচ্ছি সেখানে ক্লিক করে রাখবো। সব কিছু করার পরে আমরা এটা পাবো, এই যে আমরা যে ক্লিক করে রাখছি ক্রিয়েট মেইন ক্লাস, এই জন্য সে এই প্রোগ্রামগুলা আমাদেরকে লিখে দিছে, ঠিক আছে। আহ, আমাদের বাম পাশে যে প্রজেক্টটা আছে সেটা আমরা, আমাদের তো সবসময় দরকার হবে না, আমরা এই জিনিসটাকে একটু ছোট করে রাখতে চাই। আচ্ছা, এবং আমরা একটা জিনিস খেয়াল করছি যে এই যে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টের মাঝে অনেকগুলো কমেন্ট করার জিনিসপত্র আছে, যেগুলো আমাদের আসলে দরকার নেই, ঠিক আছে। তো এই কমেন্ট করা জিনিসপত্রগুলা আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, বাদ দিয়ে দিব। তো বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রোগ্রাম করার জন্য অনেক বড় একটা স্পেস পাবো, ঠিক আছে। তো উপরের যে অংশগুলো আছে সেই অংশগুলো যখন আমাদের দরকার হবে আমরা তখন ওই এখানে চলে আসবো। আপাতত আমরা এগুলা একটু সরায় রাখলাম, ঠিক আছে।
আর এই যে প্রোগ্রামগুলা, এই প্রোগ্রামগুলোর মাঝখানে অনেকগুলো কমেন্ট আছে। সেই কমেন্টগুলো চাইলে এই যে স্টার্ট দিয়ে শুরু করে স্টার্ট দিয়ে শেষ করছে, এখানে অনেক ব্লক অফ কমেন্টস, এই কমেন্টগুলো সরাই ফেলছি, তাহলে আমাদের প্রতিটা অংশ বুঝতে একটু সুবিধা হবে। এখানে কিন্তু সব জায়গায় লিখে দিছে যে কোনটা কি কাজ করে, ঠিক আছে? তো আমরা প্রথম কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে কাজগুলোই করি না কেন সবগুলাই জাবার সবগুলাই কিন্তু একটা প্যাকেজের ভিতরে থাকে, ঠিক আছে? এবং সেই প্যাকেজের ভিতরে ক্লাসগুলো থাকে। এই ক্লাসগুলার নাম আর প্যাকেজের নাম অনেক সময় আমরা দেখবো যে একই রকম। বিশেষ করে এখানে যদি আমরা দেখতে চাই, আমরা যেই নামে প্রজেক্ট খুলেছি, আমাদের মনে আছে আমাদের ফার্স্ট জাভা ল্যাব, ঠিক আছে? ঠিক একই নামে এখানে একটা প্যাকেজের নাম দেখা যাচ্ছে, প্যাকেজ ফার্স্ট জাভা ল্যাব, ঠিক আছে? তো আমাদের বাম পাশে যে প্রজেক্ট আছে সেখানে যদি আমরা খেয়াল করি যে এইটা ছিল আমাদের প্রজেক্ট, একই সাথে এটার ভিতরে কিছু প্যাকেজ আছে এবং ক্লাস আছে। এই এই নামগুলা কিন্তু অনেক একই রকমের, কিন্তু বড় হাতের এবং ছোট হাতের হয়ে থাকে। যেমন প্যাকেজের নামে সবগুলা ছোট হাতের, ক্লাসের নামের প্রথমটা বড় হাতের, আর এরপরে বাকি সবটা একই রকম। তো আমরা এখন এখানে একটি শুধু প্রিন্ট করব। একটা বিষয় হচ্ছে, আমি যদি কন্ট্রোল স্পেস চাপি তাহলে আমি সাজেশন পাবো। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা আমাদেরকে বিল্ড করতে হবে, তারপর রান করতে হবে। আমরা একটু উপরে চলে যাই। এখানে কিছু অপশন আছে, যে হাতুড়ি মার্কা অপশন, তারপর হাতুড়ির সাথে ঝাড়ু, তারপর হচ্ছে রান। আমরা যদি হাতুড়িতে প্রেস করি, এটা মানে হচ্ছে বিল্ড, তারপরে ক্লিন এন্ড বিল্ড, তারপর এটা হচ্ছে আমাদের রান করা। তো প্রথমে যখন আমরা বিল্ড করতে চাই, আমরা চাইলে এরকম হাতুড়িতে প্রেস করতে পারি, এবং হাতুড়িতে প্রেস করার সাথে সাথে আমাদের নিচে এখানে যে কাজ হচ্ছে, বিল্ড হচ্ছে, সেটা দেখাবে, ঠিক আছে? আমি একটু উইন্ডোটি তুলে দিই। নিচের দিকে যদি চলে যাই আমরা, এখানে সে বিল্ড সাকসেসফুলি হয়েছে কিনা সে পুরোটাই দেখাচ্ছে, ঠিক আছে? এখন যখন আমাদের বিল্ড হয়ে যাবে, এরপরে হচ্ছে আমরা রান দিব, ঠিক আছে? রান দিলে আপনার নিচের এই জায়গাটাতেই আমরা আবার আউটপুট পাবো। আচ্ছা, এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে, যে এখানে আউটপুট বাংলাদেশ চলে আসছে, কিন্তু বাংলাদেশের পাশে আবার কিছু লেখা আসছে, ঠিক আছে? বিল সাকসেসফুলি বা এরকম কিছু ইনফরমেশন আসছে। তো আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশের পরে একটা নিউ লাইন দিতে। তো আমরা আগে যেরকম নিউ লাইন ইউজ করছি দেখি তো সেটা কাজ করছে। সিতে আমরা যেরকম ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইনের কাজ করছি সেটা কাজ করে কিনা। হ্যাঁ, সেটা কাজ করছে। তো সেটা হচ্ছে বাংলাদেশের পরে যে ইনফরমেশনগুলো ছিল সেটা নিচে চলে আসে। কিন্তু জাভাতে আমরা একটা এক্সট্রা
কমান্ড এখানে বলবো, একটা কমান্ড বলতে একটা মেথড পাবো আর কি, একটা অপশন আছে যেটা হচ্ছে আমি চাইলে প্রিন্টের জায়গায় প্রিন্ট অ্যালেন লিখতে পারি, মানে প্রিন্ট নিউ লাইন, ঠিক আছে। তো এটা লেখা মানে হচ্ছে আমার এই পুরা লাইনটা স্টেটমেন্টটা প্রিন্ট হওয়ার পরে সে অটোমেটিক একটা নিউ লাইন অ্যাড করে দিবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা বিল্ড করি তাহলে আমরা দেখতে পারবো যে আগের মতন এখন নিউ লাইন দেই নাই, কিন্তু প্রিন্ট অ্যালেন লিখছি, এর কারণে একটা নিউ লাইন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এই কোডটাকে আবার একটু প্রথম থেকে বলি যে এই প্রজেক্ট আমরা তো ওপেন করার সাথে সাথে প্রজেক্টে চলে আসছি আমরা। একটা ক্লাস আমরা এখন যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে একটা ক্লাস, মেইন ক্লাস। কেন মেইন ক্লাস? কারণ হচ্ছে এর মধ্যে মেইন যে মেথড আছে সেই মেথডটা আছে, ঠিক আছে। এবং এর লেখার নিয়ম হচ্ছে যে একটা প্যাকেজের ভিতরে আমরা ক্লাস থাকে এবং সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যাকেজ, এটা হচ্ছে প্যাকেজ। হ্যাঁ, নেমিংগুলো সেম, শুধু ছোট হাতের বড় হাতে সেখান থেকে বোঝা যায়। এই প্যাকেজের ভিতরে আমাদের ক্লাস আছে, আমরা যেই নামে প্রজেক্টটা খুঁজছিলাম সেই নামে, ফার্স্ট জাভা ল্যাব, এবং প্রতিটা অক্ষর বড় হাতে দিতে হবে, শব্দের প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে সে, আমি যেহেতু মেইন ক্লাস ক্রিয়েট করে রাখছি এই জন্য সে আমাদের এই অংশটুকু ক্রিয়েট করে দিছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট। মেইন হচ্ছে নাম, যেরকম আমাদের সিতে মেইন ফাংশন থেকে সব কাজ শুরু হতো, জাভাতেও মেইন থেকে সব কিছু শুরু হয়, এবং সেটা একটা পাবলিক, এবং এর মধ্যে যত কাজ হয় সব কিছু স্ট্যাটিক। আর ভয়েড হচ্ছে এটা কোনো কিছু রিটার্ন করছে না। আর স্ট্রিং আর্গুমেন্টস হচ্ছে একটা সময় আমাদের এই নেট বিনস বা এরকম এত সুবিধা ছিল না, তখন যেটা হচ্ছে কালো কমান্ড প্রম্পটে আমাদের কোড লিখতে হতো। কোড লেখার সময় আমরা যদি কোনো আর্গুমেন্ট প্যারামিটার পাস করতে চাই, সেটা এখন এই যে স্ট্রিং আর্গুমেন্টের এই স্ট্রিংয়ের আকারে, অ্যারের আকারে সে ওই আর্গুমেন্টগুলো রিসিভ করতো। এখন স্ট্রিং আর্গুমেন্টের এটার ব্যবহারটা নাই, কিন্তু যেহেতু সিনটেক্স হিসাবে আছে এই জন্য এখনও আছে। যাই হোক, আমরা কিভাবে একটা প্রিন্ট করতে পারি সেটা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম। কি দেখলাম? যে এখানে লিখতে হবে সিস্টেম জাভা, কিন্তু কেস সেন্সিটিভ। আমি যখনই বলবো সিস্টেমের এস বড় হাতের হবে, তখন কিন্তু অবশ্যই সিস্টেমের এস বড় হাতের লিখতে হবে, ঠিক আছে। তারপর আমরা কি করছি, নিয়ম আছে কিছু, ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে একটা বিল্ডিং এর মেইন গেট দিয়ে ঢুকতে হবে, তারপরে তিনতলার গেটে যেতে হবে, তারপর তিনতলার গেটের দরজা খোলার পরে তোমার রুমে ঢুকতে হবে, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের সিস্টেমের ভিতরে ঢুকতে হবে। সিস্টেমের পার্টটা শেষের পরে সিস্টেমের ভিতরে অনেক কিছু আছে, তিনতলা চারতলা দুইতলা অনেক কিছু আছে, সেখান থেকে আউট যেই ফোল্ডারটা আছে বা যে জায়গাটা আছে সেখানে ঢুকতে হবে। এবং তার ভিতরে কিছু কাজ লেখা আছে, কিছু মেথড লেখা আছে, সেটার মধ্যে একটা হচ্ছে প্রিন্ট এলএন, এরকম এটা থেকে একটা চুজ করে আমরা প্রিন্ট এলএন চুজ করলাম, এবং প্রিন্ট এলএনের কাজ হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা যে লেখাটাকে দিব সেটাকে আউটপুটে প্রিন্ট করে দেখায়। এই হচ্ছে আমাদের জাভাতে কিভাবে প্রিন্ট করতে হয় এবং একটা প্রোগ্রাম চালু করতে হয়, ঠিক আছে। এখন যেহেতু নেটবিনস আমরা ব্যবহার করছি, নেটবিনসের একটা সুবিধা হচ্ছে আমি যদি কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো, মানে নিচের দিকে যে অ্যারো আছে সেই অ্যারোটা প্রেস করি, তাহলে লাইনগুলো কপি হয়ে যায়, ঠিক আছে। ঠিক যে লাইনে ক্লিক করে এটাকে করলাম সেটা কপি হয়ে যায়, ঠিক আছে। এখন কপি হয়ে যাওয়ার পরে আমি হয়তো বাংলাদেশের পরে এখন ঢাকা প্রিন্ট করতে চাই, ঠিক আছে। রান করলাম, আমরা এখন আউটপুটে বাংলাদেশ এবং ঢাকা দুইটাই দেখতে পাচ্ছি, ঠিক না? আচ্ছা, তো এখান থেকে আমরা মানে কত সহজে যে প্রিন্ট করতে পারি সেটা দেখতে পারলাম। আচ্ছা, এখনো কিন্তু আমি এখনো কি আমি বলতে পারবো যে জাভা কি কঠিন নাকি সহজ? আমার মনে হয় না এখনো বলার সময় হয়েছে যে জাভা কঠিন না সহজ। আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমরা তো জানি যে সিতে অনেক যোগ বিয়োগ করা এগুলা তো খুব সহজ কাজ, প্রিন্ট করা। এই কাজগুলো জাভাতে করা যায় কিনা সেটা একটু দেখি। তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখানে কিছু ডেটা টাইপ ভেরিয়েবল এগুলো নিয়ে কথাবার্তা বলবো, আমরা কাজ করব। আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে, আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে যোগ করে দেখি যে আসলে যোগ কিভাবে করে জাভাতে, কতটুকু কঠিন বা সহজ। তো এই প্রিন্টগুলা আমরা আর রাখছি না, আমরা আমাদের নতুন প্রিন্ট দরকার হলে ওরকম প্রিন্ট করব।
তো মেইনের ভিতরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইন্টিজার এ। যদিও আমি বলছি যে জাভাতে নেমিং এর সময় আমাদের রিডেবল নেমিং দিতে হবে, কিন্তু আমরা যেহেতু এটা ডেমো প্রোগ্রাম করছি আমরা এ বি নামিয়ে দিচ্ছি। কিন্তু আমরা যখন একটা রিয়েল প্রজেক্ট করব, রিয়েল প্রজেক্টের সময় এই ভেরিয়েবলটা কার মান সে রাখবে, মানে কোন প্রপার্টিসের নাম, সেই ধরনের নামিয়ে দিতে হবে। আমরা যখন নেক্সট এক্সাম্পলগুলো দেখব তখন সেটা আরো ক্লিয়ার হবে। আমরা এখন এ বি এই দুইটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। এবং ভেরিয়েবলের নাম আমরা তো জানি যে নেওয়ার সময় ডিক্লারেশনের সময় ভ্যালু অ্যাসাইন করা যায়, ঠিক আছে। তাহলে আমরা 5 আর বি এর ভ্যালু 10 সেটাও অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এর ভ্যালু প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট করার কমান্ড তো আমরা শিখে ফেলছি। আমি যদি কোনো এস মানে এস ওয়াই বড় হাতের এস ওয়াই লিখে কন্ট্রোল চাপার পরে আমার কাছে কিছু সাজেশন চলে আসছে। এই কোডগুলো আমাকে বারবার লিখতে হবে না। আমি যদি সাজেশন থেকে যে কোনো একটা চুজ করে এন্টার করি তাহলে সেটা আমার সামনে চলে আসবে। আমি ভুল জিনিস চুজ করছি। আমি হচ্ছে ইরর প্রিন্ট করতে চাই না, আমি হচ্ছে আউটপুট প্রিন্ট করতে চাই। আচ্ছা, এখন যদি আমি ধরি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তখন আমি যদি সি এর কোড লিখতাম তাহলে আমাকে কি করতে হতো? আমাকে বলতে হতো যে আহ, আহ, এ হচ্ছে একটা ইন্টিজার টাইপের, তার জন্য পার্সেন্ট ডি ব্যবহার করতে হবে, তারপর কমা দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হবে। হ্যাঁ, এরকম কোনটা কোন টাইপের, এগুলা স্ট্রিং, এগুলো সব কিছু আমাদের মনে রাখতে হতো। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই সহজ একটা কাজ। আমরা এর ভ্যালু প্রিন্ট করতে চাই, ঠিক আছে। তাহলে কি করবো? প্রিন্টের ভিতরে এ লিখবো, তারপর শেষ। শেষ মানে আসলে শেষ, আর কিছু করতে হবে না। তারপর আমরা যদি রান দিই এখন, আউটপুটে 5 আমাকে দেখতে পাচ্ছি। এখানে নিচে নিচে এখানে আউটপুটে এখানে 5 দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমি চাই যে না, এরকম এটা তো বুঝলাম, ঠিক আছে। আমি চাই এ সমান সমান 5 দেখাইতে। ঠিক আছে, এ সমান সমান 5 দেখাবে, তাহলে স্ট্রিং এর ভিতর এ থাকবে, এ সমান সমান, আর তারপর একটা প্লাস সাইন। প্লাস সাইন কেন দিতে হবে সেটা আমি আমি আবার এক্সপ্লেন করব। তারপর প্লাস সাইন দিয়ে এ রান করলাম। আউটপুট আমরা কি দেখতে পাচ্ছি? এ সমান সমান 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই যে ভেরিয়েবলের নেয়া, ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করা, সেটা কি সিতে সহজ নাকি জাভাতে সহজ? আমি এখন বলতে পারি যে সিতে যেরকম পার্সেন্ট দিয়ে, হ্যাঁ, ফরম্যাট স্পেসিফায়ার, কন্ট্রোল লিস্টিং, এই সেই, হ্যাঁ, অনেক কিছু ঝামেলা চামালা দরকার ছিল। জাভাতে কিন্তু এত কিছু নাই। আমরা আরেকটু কাজ করি তাহলে আরেকটু মজা পেয়ে যাব, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে আমি এখন চাচ্ছি যে এ প্লাস বি এই জিনিসটা প্রিন্ট করে আউটপুট দেখাইতে। তাহলে প্রথমে আমরা একটু সহজ কাজ করি, তারপরে একটু কঠিন কাজ করব, দেখি কোনটা কত কঠিন আর কি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, আমরা নর্মাল স্ট্রিং এর সাথে দেখাবো। আর ডান পাশে যেটা দেখাবো সেটা হচ্ছে এ প্লাস বি ভেরিয়েবল, ঠিক আছে। এইখানে কাজ করবে কিনা আমরা আগে একবার করি, তারপরে কি ঘটনা হলো সেটা বলবো, ঠিক আছে। এটাকে রান করি। ও মাই গড, আউটপুট দেখাচ্ছে 510। এটা কেন হলো? বা প্লাস সাইনটা কি কাজ করলো? প্লাস যোগ দিলাম কিন্তু যোগ হলো না, পাশাপাশি লিখে দিল। এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10। তাহলে কি আমরা এরকম এখানে যোগ করতে পারবো না? আমাদেরকে আলাদা যোগ করে সেখানে প্রিন্ট করতে হবে? সি নামের আরেকটা ভেরিয়েবল লাগবে? আসলে ব্যাপারটা এরকম না। আমরা যদি প্লাস সাইনটা কেন দিচ্ছি সেটাকে যদি আমরা এক্সপ্লেন করতে পারি তাহলে আমরা বুঝে যাব এখানে ঘটনাটা কি। আমাদের উপরের লাইনে যেখানে আমরা ইন্টিজার এ বি ডিক্লেয়ার করছি সেখানে আমরা কিন্তু দুইটা ভেরিয়েবলই নিয়েছি, ঠিক আছে। ওইটা ওই পর্যন্ত ঠিক আছে। নেক্সট লাইনে যখন আমরা দেখলাম যে প্রিন্ট জাভা প্রিন্ট করার জন্য যে লাইনটা আছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সেই লাইনটাও ঠিক আছে। এরপরে জাভার নিয়ম হচ্ছে কি, যখনই আমরা কোনো কিছু আউটপুটে দেখাতে চাই সেটাকে সেই স্ট্রিং হিসাবে আউটপুটে পাঠায়।
এখন স্ট্রিং বলতে ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে স্ট্রিং। এবং কি এখানে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তখনও সে তাকে স্ট্রিং হিসাবে আগে কনভার্ট করে, তারপরে সে আউটপুটে পাঠায়। ঠিক আছে? তো যেহেতু আমাদের এখানে এ একটা ভ্যারিয়েবল ছিল, তাহলে তার প্রথম কাজ ছিল হচ্ছে এর রেজাল্টটা নিয়ে আসা, যেটা এ সমান ছিল 5, সেই রেজাল্টটা নিয়ে আসবে, নিয়ে এসে আগের যে স্ট্রিংটা ছিল ডাবল কোটেশনের ভিতরে সেটার সাথে এর যে রেজাল্টটা আসে সেইটাকেও স্ট্রিং হিসাবে যোগ করবে, তারপরে সে আউটপুটে পাঠাবে। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখছি এ প্লাস বি ইকুয়াল, সেটা একটা নর্মাল স্ট্রিং, তারপরে প্লাস দিছি, প্লাস দিয়ে লিখছি এ। এর এর মানে হচ্ছে এই যে এর ভ্যালুটা নিয়ে এসে সে আগের যে স্ট্রিং আছে সেটার সাথে যোগ করে দিছে। তারপরে আমরা আবার কি করছি, এতটুকু পর্যন্ত কিন্তু স্ট্রিং, তারপরে আবার আমরা প্লাস দিছি, আবার প্লাস দেওয়ার পরে কি করছি, আবার আমরা বি লিখছি। তাহলে কি করবে, আগের যে এর ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে বি এর ভ্যালু স্ট্রিং হিসাবে যোগ করে আউটপুটে পাঠাবে, যেটাই আমরা আউটপুটে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর ভিতরে বা জাভাতে প্রিন্ট করার সময় কিভাবে কোথায় প্লাস কেন দেই, ডাবল স্ট্রিংয়ে ডাবল কোটেশনের ভিতরে কিভাবে কাজ করে, এবং ভেরিয়েবলের এবং স্ট্রিংয়ের মাঝখানে কেন প্লাস সাইন দিতে হয়, আমার মনে হয় সেটা সবাই বুঝতে পারছি। যখনই দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল যেটাকে প্রসেস করতে হবে, এবং একটা রেগুলার স্ট্রিং, এরকম যদি থাকে তখনই হচ্ছে দুই টাইপের জিনিসটাকে আমরা কনক্যাটেনেশন করি। স্ট্রিং এর ভাষায় কনক্যাটেনেশন করা মানে যোগ করা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আমরা সলভ করব কিভাবে। আমরা তো চাই এ আর বি আগে যোগ হবে, তারপরে সে আউটপুটে দেখাবে। এটা সলভ করা খুব সহজ, বদমাস নিয়ম যেটা আমরা ছোটবেলায় শিখছি। আগে ব্রেকেটের কাজ করবে, তারপর যোগ বিয়োগ গুণন এগুলার কাজ করবে। এখন ব্রেকেট যেহেতু দিয়ে দিছি, তাহলে এ আর বি ভ্যালুগুলো নিয়ে আসবে, নিয়ে এসে যোগ করবে, যোগ করার পরে সে এটাকে স্ট্রিং হিসেবে কনভার্ট করে আউটপুটে দেখাবে। আসলে কি তাই? দেখি কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে তো এইবার কাজ করে গেছে। এর মানে হচ্ছে এটা এইভাবেই কাজ করে। আমরা প্লাস সাইন দিয়ে দুইটা স্ট্রিংকে যোগ করছি, একটা হচ্ছে এ প্লাস বি যোগ হয়ে গেল, একই সাথে আমরা একটা নর্মাল স্ট্রিং, একটা হচ্ছে এ প্লাস বি যোগ করে অ্যারিথমেটিক অপারেশন হওয়ার পরে যে রেজাল্ট হচ্ছে সেইটার স্ট্রিং, মাঝখানে প্লাস সাইন দিয়ে এই প্লাস সাইনটা হচ্ছে দুই পাশে দুইটা স্ট্রিংকে যোগ করছে। আচ্ছা, এইটা তো আমরা তাহলে কিভাবে প্রিন্ট করতে হয় বুঝে গেছি। এখন আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছে এই যে বাম পাশে এ প্লাস বি সমান সমান এই জিনিসগুলো লিখছে, এই সবগুলা জিনিসই চাচ্ছি আমরা যে ভেরিয়েবলের ভ্যালু আছে সেইটা দেখাবে, মানে আউটপুটে দেখাবে 5 প্লাস 10 সমান সমান 15। এটা কি আমরা পারবো কিনা? এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে এবং মাঝখানে প্লাস সাইন, ইকুয়াল সাইন ইত্যাদি ইত্যাদি দিতে হবে। তো চলি দেখা যাক, আমরা প্রোগ্রাম করি, প্রোগ্রাম করে এটা আসলে করতে পারি কিনা দেখে ফেলি। তো 5 10 তো আছেই। আমরা এখন সরাসরি কোনো স্ট্রিং এ যেতে চাচ্ছি না। তাহলে এটা পুরাটাই আমরা আগে মুছে ফেলি, নতুন করে প্রোগ্রাম করি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো। তাহলে আমরা চাচ্ছি যে প্রথমে এর ভ্যালু প্রিন্ট করবে। ঠিক আছে? তারপরে এর সাথে একটা প্লাস সাইন দেখাবে। এখন এ তো হচ্ছে ভেরিয়েবল, আর প্লাস সাইনটা হচ্ছে একটা স্ট্রিং হিসাবে দেখাবে। ঠিক আছে? যেহেতু এখানে দুইটা টাইপ, দুইটা আলাদা টাইপ, তাহলে মাঝখানে আমাদের কি করতে হবে, প্লাস সাইন দিতে হবে। ঠিক আছে? প্লাস সাইন কেন দিতে হবে, কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ভেরিয়েবল, এই দুইটা টাইপের মাঝখানে হচ্ছে প্লাস সাইনটা দিলে তখন সেটা কনকেট করতে পারবে। তাহলে এ প্লাস বি, এখন এই যে বি লিখলাম, এইটাও হচ্ছে আমাদের, আমি যখনই ভুল করি তখন কিন্তু নিচে লাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল সুবিধা, আমি প্রোগ্রাম করার সাথে সাথেই সে আমাকে এটা হেল্প করতে পারে। তাহলে এইটা হচ্ছে একটা স্ট্রিং, এটার পাশেই আমি আবার একটা ভেরিয়েবল লিখছি, তাহলে এই ভেরিয়েবল কিন্তু আবার ডিফারেন্ট টাইপের, তাহলে এখানে আবার প্লাস দিতে হবে। ঠিক আছে? তাহলে এ প্লাস বি এটা হলো। এখন আমি আবার ইকুয়াল সাইন দিতে চাই, তাহলে ইকুয়াল সাইন দেওয়ার নিয়ম কি, যেহেতু আলাদা এই জন্য ইকুয়াল সাইন দিলাম।
তারপর ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এটার সাথে এ আর বি এর যোগফল দেখাইতে, ঠিক আছে, যেটা একটু আগে আমরা করছি। তাহলে কি হচ্ছে, এ আর বি এর মাঝখানে প্লাস সাইনটা স্ট্রিং হিসেবে আমরা প্রিন্ট করছি, আবার বি এর পরে ইকুয়াল সাইনটা আমরা প্রিন্ট করছি, এবং ইকুয়ালের পরে আমরা এ বি কে যোগ করে এইটার যে স্ট্রিং আছে সেটা এখানে কনকেট করে দিচ্ছি, ঠিক আছে। এটা দেখি আউটপুটে কি আসে। আউটপুটে দেখা যাচ্ছে যে আমরা যা চাচ্ছি তাই আসছে। কি আসছে? 5 প্লাস 10 ইকুয়াল টু 15। এর ভ্যালু হচ্ছে 5, তারপরে এখান থেকে স্ট্রিং থেকে আসছে প্লাস, বি এর ভ্যালু আসছে 10, তারপরে আসছে ইকুয়াল, তারপরে আবার এ আর বি যোগ করে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে 15। এই কাজটা যদি আমরা সি প্রোগ্রামিং করতে চাইতাম তাহলে পার্সেন্ট ডি লেখা, পার্সেন্ট ডি এর পরে শেষে কমা দেয়া কোন সিকোয়েন্স অনুযায়ী কোন পার্সেন্ট ডি এর জন্য কোন ভেরিয়েবল হবে ওই সিকোয়েন্স মেনটেন করা, তারপরে ম্যাচ করে করে এটা লেখা। তো আমার মনে হয় আমার কাছে না, আমি যখন জাভা শেখা শুরু করলাম আমার কাছে কেন জানি সি প্রোগ্রামিং থেকে জাভাকে ইজি মনে হওয়া শুরু করলো, যে জাভাই আসলে খুব সহজ। আমি যেইভাবে যেই প্যাটার্নে লিখে যাচ্ছি, যেখানে যেই ভেরিয়েবল দেওয়া দরকার, যেখানে যে স্ট্রিং দেওয়া দরকার, আমি ওইভাবেই লিখে যাচ্ছি। যত খুশি এখন যত ঝামেলা ঝামেলা হোক কোনো সমস্যা নেই, যখন যেটা দরকার আমি লিখতেছি এবং দুইটার মাঝখানে একটা প্লাস সাইন দিচ্ছি। এই হচ্ছে আমাদের জাভাতে নর্মাল একটা জাভা প্রোগ্রাম, এবং সেখানে প্রিন্ট করার জন্য এইভাবে কাজ করতে হয়। এখন কথা হচ্ছে জাভাতে যেহেতু আমি বললাম যে এইভাবে যোগ করা যায়, তাহলে গুণ ভাগ বিয়োগ এগুলো তো করা যাবেই, ঠিক আছে। জাভার সাথে আমরা কি করতে পারি, কিছু কনসেপ্ট আমরা বলে রাখি যে বেসিক কিছু কনসেপ্ট, কোর কিছু কনসেপ্ট থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেরকম হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, অ্যারে, ফাংশন, এখানে আমরা যেটা বলছি মেথড। এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় আমরা পাবো, ঠিক আছে। টেস্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখন একটা ফর লুপ চালায় দেখব যে এটা ফর লুপ কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে বুঝতে পারবো যে আমরা সিতে যেসব কনসেপ্ট শিখে আসছি, যেরকম শিখে আসছি সেই কনসেপ্টগুলো আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারবো, এবং জিনিসগুলো সহজ, এবং আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। ওকে ঠিক আছে, আমরাও কিন্তু 50% জাভা পারি, আর বাকি 50%, বাকি 50% কি আমরা শিখতে পারবো আসলে? বাকি 50% না, হয়তো 70% শিখবো, বাকি 30% হচ্ছে বাকি সারা জীবনে শিখতেই থাকবো শিখতেই থাকবো। আসলে কোনো কিছু শেখার শেষ নেই। তুমি যখন শিখতে থাকবা সাথে সাথে জাভা প্রোগ্রামটাও ইমপ্রুভ করতে থাকবে, তারা নতুন নতুন ফিচার নিয়ে আসতে থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের গোল কি? এখন আমাদের গোল হচ্ছে এই যে মেইন মেথড, এই মেইন মেথডের ভিতরে আমরা জাস্ট 1 থেকে 10 পর্যন্ত আউটপুটে প্রিন্ট করে দেখব যে সব কিছু প্রিন্ট হচ্ছে কিনা, ঠিক আছে কিনা। ওকে, আগের সব বাদ আমরা ইন্টিজার হিসাবে একটা আয় রেখে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ফর লুপ। ফর লুপ লেখার নিয়ম তো নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, আই সমান সমান 1 থেকে 10। তাহলে আয়ের ভ্যালু যতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট এবং সমান, এবং প্রতিবার আয় বাড়তে থাকবে, ঠিক আছে। এর ভিতরে কি করবে, প্রিন্ট করার জন্য আমরা কি চাই, আমরা শুধু আয়ের ভ্যালু নিচে নিচে প্রিন্ট করতে চাই, এমন যেহেতু নিচে নিচে প্রিন্ট করতে চাই এই জন্য আমরা প্রিন্ট অ্যালেন শব্দটা ইউজ করছি। এবং আমরা যেহেতু শুধু ভেরিয়েবলের ভ্যালু ইউজ করতে চাই, প্রিন্ট করতে চাই, আমাদের এখানে কিন্তু কোনো কি বলে সেটা, ডাবল কোটেশনের দরকার নেই, আমরা জাস্ট ভেরিয়েবল এখানে প্রিন্ট করে দেব, ঠিক আছে। তো আমরা একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার পরে আমরা ফর লুপের কন্ডিশনগুলো লিখলাম, লেখার পরে ভিতরে আমরা জাস্ট একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলাম। এরপরে যদি আমরা রান দেই, এই হচ্ছে আমাদের 1 থেকে 10, ঠিক আছে। সো আমরা যেটা বুঝতে পারলাম যে সি প্রোগ্রামিংয়ে যেভাবে আমরা প্রোগ্রাম শিখে আসছি, যে কনসেপ্টগুলো শিখে আসছি,
সেই কনসেপ্টগুলো কিন্তু একদমই বৃথা যায় নাই। আমরা যদি আবার নতুন করে জাভা শেখা শুরু করি, সেগুলা কিন্তু আমাদের এখানেও কাজে লাগবে। আমরা শুধুমাত্র কোথায় একটু একটু চেঞ্জ করতে হয়, যেখানে সেই জিনিসগুলো শিখে ফেলবো। যেরকম একটা কথা আমি বারবারই বলবো, যে সিতে আমরা যেটা ফাংশন বলছি, জাভাতে সেটা আমরা বলবো মেথড। ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমাদের জাভার প্রথম একটা বেসিক আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন, যেখানে হচ্ছে আমরা কিভাবে জাভা একটা ফাস্ট প্রোগ্রাম লিখতে পারি, আমরা সেটা বিল্ড করতে পারি, আমরা রান করতে পারি। আমাদের উপরে অপশনগুলো এখান থেকে দেখলে বুঝতে পারবো যে উপরে এই যে বিল্ড অপশন আছে, ক্লিন এন্ড বিল্ড এন্ড রান, এটা খুবই ইম্পর্টেন্ট এই অপশনগুলা। ঠিক আছে, তারপরে এই যে উইন্ডো অপশন, উইন্ডো অপশনটাও ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখা যাবে যে নিচের আউটপুট খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, হয়তো কেউ কেটে টেটে ফেলছে, তখন উইন্ডো অপশন থেকে এই যে আউটপুট আছে সেটা ওপেন করে রাখতে হবে। অথবা বাম পাশের প্রজেক্ট আমি হয়তো ভুলে কেটে ফেলছি, এখন প্রজেক্ট কিভাবে খুঁজে পাবো, তখন এই যে উইন্ডো অপশন থেকে প্রজেক্টটা আবার ওপেন করে রাখলে আমি আবার প্রজেক্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা অপশন। তারপরে এই যে রান ডিবাগ এগুলোর জন্য এখানে অপশন আছে। ডিবাগ তো খুবই ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ আমাদের প্রোগ্রাম কাজ করে কিনা সেটা দেখার জন্য। ঠিক আছে, আহ, বাকি সবকিছু আমরা যখন প্রোগ্রাম করতে থাকবো আস্তে আস্তে শিখে যাব। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবশেষে আমি আবার একটু মনে করাই দিতে চাই, আমরা যেভাবে শুরু করছিলাম, যে জাভা কঠিন নাকি সহজ? এখনো কি মনে হয় কঠিন? আমি বলবো যে জাভা শুরু করো, জাভা সহজ হয়ে যাবে। আর জাভার একটা বিষয় হচ্ছে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত ততই তোমার নিজের মতো মনে হবে যে আমি আমি মনে হয় এই প্রোগ্রামটা মানে প্রতিদিন, হ্যাঁ, লাইটকে একটা অবজেক্ট মনে হবে, রুমগুলোকে একটা ক্লাসের মতো চিন্তা করবা যে এরকম আরো বানানো যায়। যাই হোক, ক্লাস অবজেক্ট নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। তো আজকে আমরা যেটা দেখলাম যে জাভা একটা প্রথম জাভার প্রবলেম, যেটা কিভাবে শুরু করে, এবং সি এর সাথে জাভার যে একটা মিল আছে, এবং অনেক কিছু আমরা সি থেকে সি প্রোগ্রাম থেকে অ্যাডাপ্ট করতে পারবো, সেই জিনিসগুলো আমরা দেখলাম। যা আশা করি তোমরা যারা জাভা শুরু করছো বা জাভা প্রোগ্রামিং শিখছো তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। এবং এর পরের যে ভিডিওগুলো থাকবে সেখানে আমরা খুবই অল্প সময়ে, খুব অল্প প্রোগ্রামিং করে কিভাবে বিভিন্ন জাভার কনসেপ্ট শিখতে পারি, যেমন পলিমরফিজম আছে, অ্যাবস্ট্রাকশন আছে, এনক্যাপসুলেশন আছে, এই যে এত কঠিন কঠিন শব্দ, এই কঠিন শব্দগুলো আসলে কতটুকু কঠিন, বা ক্লাস অবজেক্ট কিভাবে আমরা ব্যবহার করতে পারি, কেন কোনটা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকুক, পরে অন্য সময় কথা হবে। আমাদের সাথেই থাকো, আমাদের আরও প্রোগ্রামিং নিয়ে আরও অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে।